Shoptadeepa, good afternoon, Good afternoon, sir. and congratulations for getting CDPO in Combine 2. Thank you so much, sir. তো প্রথমত তো আই উড লাইক টু আন্ডারস্ট্যান্ড যে তোমার ফার্স্ট রিঅ্যাকশনটা কি ছিল মেরিট লিস্ট বেরোবার পর? স্যার কালকে রেজাল্টের পর হ্যাঁ, স্যার মাই কোয়েশ্চেন ইজ, were you really expecting CDPO? অনেস্টলি স্যার ফার্স্ট কম্বাইন্ডের রেজাল্টের পর তো না, বিকজ তো পিছনের র্যাঙ্ক ছিল আমার 97 ওয়াজ মাই র্যাঙ্ক ইন কম্বাইন্ড 1, বাট দেয়ার ওয়াজ সাম হোপ লাইক আমার কম্বাইন্ড 2 অনেকটাই ভালো গেছে। তো মানে এক্সপেকটেশন ছিল যে না আমি কম্বাইন্ড 1 এ তো করার পরও যখন এত ভালো রেজাল্ট হয়নি, আই ডোন্ট নো যে এটা কেমন হইব, কারণ কোয়েশ্চেন ওয়াজ ডিফারেন্ট দেন ইট ওয়াজ সাপোজ টু বি। তো আমি এটা মানে একদম বলবো না যে না আমি একদম 100% শিওর ছিলাম যে টপ 10 এর মধ্যে নাম থাকবে। তো ইট ওয়াজ লাইক আনএক্সপেক্টেড। আর মানে আমি শকই ছিলাম। কালকে ফার্স্ট কল আমাকে স্যার পুজোই ফোন করে ফার্স্ট জানালো আর কি। তো ইট ওয়াজ লাইক ভেরি ভেরি overwhelming. Okay, that is very fine. Now, before we go and have this discussion, একটু আমি তোমার ব্যাপারে, যেহেতু অনেকেই শুনছে আজকে ত্রিপুরা জার্নাল প্ল্যাটফর্মে তোমাকে, তো তোমার ব্যাপারে একটু জানার দরকার ছিল, ইন দ্য সেন্স কে তুমি কবে থেকে ডিসাইড করেছো যে ইউ ওয়ান্ট টু কাম টু গভর্নমেন্ট সার্ভিসেস, এবং কারেন্টলি তুমি কোন পোস্টে আছো, এবং তুমি তোমার প্রিপারেশনের মোডটা বেসিক্যালি কি ছিল? স্যার তো আমি ছোটবেলা থেকে বলতে গেলে আই ওয়ান্টেড টু কাম টু দ্য গভর্নমেন্ট সার্ভিসেস, বিকজ আমার বাবা গভর্নমেন্ট জবই ছিল। তো বাবাকে দেখে সবসময় মনে হতো না যে আই করি। আমি ছোট থেকে গভর্নমেন্টেই সবকিছু পড়াশোনা করেছি, তো আমি চাইতাম যে আমিও একটা কিছু মানুষের জন্য করি। ওই জিনিসটা আমার মধ্যে ছিল যে না আমি পাবলিক সার্ভিস দিতে চাই। আমার বাবাকে দেখে ওইটা ইন্সপিরেশন দিয়েছি। আর প্রিপারেশন স্যার ওটা আমার স্টার্ট করেছিলাম মোটামুটি 2022 থেকে বলতে গেলে ভালো করে করেছিলাম। বাট এর আগেও আমি টিসিএস এর জন্য এপিআর করেছিলাম, আদার ব্যাংকিং এক্সাম তো এপিআর করেছিলাম, বাট তখন আমি সেরকম সিরিয়াসলি প্রিপারেশন করতে পারিনি। যাই হোক কোভিড সিচুয়েশন সব নিয়ে আর কি। তো 2022 থেকে মোটামুটি আমি সিরিয়াসলি প্রিপারেশন স্টার্ট করলাম। আর বেসিক্যালি আমি সেলফ স্টাডিতেই সব করলাম। আর কম্বাইন্ড 1 এ যখন মেইনসের জন্য আমরা কোয়ালিফাই করেছিলাম, তখন আমি আপনার প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হই। তারপর থেকে তো আপনার সাথে মেইনসের জন্য আপনার থেকে গাইডেন্স দিয়েছি অনেক। আর ওইটাই সেলফ স্টাডি আর আপনার গাইডেন্স, এটাই আমার প্রিপারেশনের মোড ছিল। যতটুকু সম্ভব ইউটিউব, যত প্ল্যাটফর্ম আছে আমাদের স্টাডি আইটি, ওই সবের থেকে আমার প্রিপারেশন নেওয়া। Very good. Now, if we understand, like তুমি তো combined 1 ও দিয়েছো, combined 2 ও দিয়েছো, ঠিক আছে, and you have a very good idea about the difference in the structure of mains that came. So combined 1 এ যখন তোমার first, obviously that was the first hurdle that you crossed and you got into, I think, Panchayat Executive Officer, right? তো হ্যাঁ, তো কম্বাইন্ড 1 এর যে পেপার ছিল এবং কম্বাইন্ড 2 এর পেপার ছিল, ওটার মধ্যে কি ডিফারেন্স তোমার লেগেছে বেসিক্যালি আফটার গিভিং দ্য মেইনস? কম্বাইন্ড 1 এর পেপারটা একদম পুরো সিলেবাস ছিল, যেটা মানে লেখা ছিল যে মেইনসে এরকম স্ট্রাকচার আছে, পলিটি থেকে 10টা কোশ্চেন, পলিটি থেকে 10টা কোশ্চেন আসছে, ওই রকমই ছিল, মানে টু দ্য পয়েন্টই ছিল। বাট আমরা যখন কম্বাইন্ড 2 প্রিপেয়ার করতে যাই, পলিটি তো কিছুই না, একটা কোয়েশ্চেন হয়তো এসেছিল শুধু, আর বাকি তো সব জেনারেল নলেজের উপর আর কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে এসেছিল। ওটাই বেসিক ডিফারেন্স ছিল যে আমরা যে পলিটিটা বইটা মানে আমাদের মোটামুটি হাতে ছিল যে না, ওটা আমাদের 100% একটা স্কোরিং এরিয়া ছিল। ওইটা কম্বাইন্ড করতে গিয়ে মানে যখন দেখি যে না নেই, তখন ক্ষণিকের জন্য হলেও মানে ওটা ছিল যে জানি না কিরকম হবে, ওটাতে আদৌ মার্কস উঠে আসবে কিনা, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স হয়তো বা অনেক সময় আমরা ওই জিনিসটা না জানলে আমরা ওইটা সম্পর্কে লিখতেও পারি না। তো ওইটা আমার লেগেছে যে না, অনেকের জন্য এটা ডিফিকাল্ট ছিল, আমার জন্য ডিফিকাল্ট ছিল বলবো না, ইজি ছিল। বাট সামহাও আমার মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি আমার কমন পড়েছিল, তো আমি লিখতে পেরেছিলাম। বাট স্টিল স্যার এটা
একটু তো সবারই আউট অফ দ্য সিলেবাসের মতো বা আউট অফ দ্য স্ট্রাকচারের মতো ফিল হয়েছে, না এটা একটু ডিফারেন্ট হয়েছে আমরা যেটা মাইন্ডসেট উঠি ওটা। তো এখন যদি কোনো নতুন এক্সপিরিয়েন্স ফর এক্সাম্পল যে কোনো একটা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, এক সাইজেরও তো নোটিফিকেশন বেরোলো, কম্বাইন্ড থ্রি তো আসবেই, বা যে কোনো একটা এক্সাম, তো ধরো যেটা রিটেন পার্ট, তার জন্য প্রিপারেশন কি সবসময় সিলেবাসই হবে, না ওভারঅল একটা ডাইনামিক প্রিপারেশন আমার রাখতে হবে? আই নিড টু নো এ লট অফ থিংস। তোমার কি ধারণা ওটা নিয়ে? আই থিঙ্ক স্যার আফটার কম্বাইন্ড টু মানে প্রিলিমসটাও আমি বলবো ওটা কম্বাইন্ড ওয়ান থেকেও অনেকটা ডিফারেন্ট ছিল। ওটাতে অনেকটাই হার্ড ছিল, আমাদের যে অপশন গুলি ছিল ওটা মানে মোর লাইক ডিটেইলড অপশন ছিল। ওটার জন্য আমরা যে কিছু পুরোনো মানে আমরা ভাবতাম যে না পলিটিক্যালি পার্টটা পড়লেই চলবে না, একদম ডিটেলসে পড়লেই একমাত্র লেসনটাকে রপ্ত করে নিলেই চাইলেই শুধুমাত্র হবে, ওই রকমই আমার ফিল হয়েছে কম্বাইন্ড টু এর প্রিলিমসটা দেওয়ার পরে। তো ওইটাই বলবো যে মানে কোনো অ্যাপ্রোচ যে না আমার শুধু প্রিভিয়াস ইয়ার করলেই হবে বা আমি শুধু এতটুকু করলেই পেয়ে যাবো, তো ওই জিনিসটা না করে আমার মনে হয় যে না একটু ডাইনামিক অ্যাপ্রোচ রাখাটাই ভালো, কারণ বলা যায় না এখন প্যাটার্ন কিরকম আসছে। আর আমি তো মোটামুটি স্যার 2020 থেকে মোটামুটি দিয়েছি, সব এক্সামে দিয়েছি। তো ওইটাই আমার ফিল হয়েছে যে আমি যখন এক্সপেক্ট করেছি না এতটুকু করলেই হবে, ওটাতে আমার কিছু হয়নি, স্যার প্রিলিমসও ক্লিয়ার হয়। যখন আমি না ডিটেলসে পড়া শুরু করেছি আমি যখন একটু সবকিছুতেই আওতায় আমার চেষ্টা করছি, তখনই আমার আস্তে আস্তে ক্লিয়ার হওয়ার টার্গেট। আচ্ছা, তোমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল শতদীপা সি2 তে? সি2 তে স্যার ইট ওয়াজ অ্যাভারেজ, মানে ওরাও স্যার আমাদের বেসিক্যালি আমার এখন তো আমি স্টার্টার এক্সিকিউটিভে আছি, তো আমার জব লাইফ নিয়ে জব রোল নিয়ে ওসব নিয়ে ডিসকাশনটা বেশি হয়েছে, আর বাকি পোস্টগুলি ডিসকাশন নিয়ে ওটাই হয়েছে স্যার। মোটামুটি ভালো ছিল। তো তুমি তো এখন পিও তে আছো, কোথায় পোস্টেড আছো? কারেন্টলি আমি মোহনপুর মোহনপুরে আছি। এবং মোটামুটি কতদিন হয়ে গেল পিও তে? পিইওতে স্যার এমনিতে তো আমাদের ট্রেনিং ফিজ মিলিয়ে আমি এখন 8 মাস অলমোস্ট এই চাকরিতে আছি। আর মোহনপুরে আমি স্যার 4 মান্থ হয়েছে। ওকে, ভেরি নাইস। আচ্ছা, এখন মানে কিছু এক্সপিরিয়েন্সের অনেকগুলি কোয়েরি আছে, সেগুলো আমি তোমাকে একটু শুট করব। ইটস লাইক অনেক এক্সপিরিয়েন্সরা যেটা মানে আমার সাথে প্রিলিমিনারি যখন ওদের ডিসকাশন হয় ডিউরিং দ্য জয়নিং অফ এনি কোর্স, তো ওরা বলে যে স্যার মানে প্রিপারেশন তো একদিকে, বাট দেয়ার ইজ এ লট অফ নেগেটিভিটি অ্যারাউন্ড ওয়েন উই আর আনএমপ্লয়েড। ঠিক আছে, তো ডেফিনেটলি এটা হয়তো তোমার সাথে হয়েছে। ঠিক আছে, অন্য মানে লাইক অনেক সময় মিসগাইডেন্স হয়ে যায়, অনেক সময় ডিমোটিভেশন হয়ে যায়। তো হাউ ডিড ইউ ওভারকাম অল দিস থিংস ইফ ইট হ্যাপেন্ড উইথ ইউ? স্যার ফার্স্ট অফ অল ফ্যামিলি সাপোর্ট, মানে প্যারেন্টসের সাপোর্ট তো অবভিয়াসলি নিডেড, প্লাস আমার এক্সটেন্ডেড ফ্যামিলিও আমাকে থ্রু আউট সাপোর্ট করে রেখে। কিন্তু হ্যাঁ, কিছু তো স্যার নেগেটিভিটি থাকেই, যখন যেহেতু স্যার আমি ইঞ্জিনিয়ার গ্রাজুয়েট, আমার সঙ্গে বহুত ভালো ইঞ্জিনিয়ার যারা আছে ওরা ব্যাংকিং সেক্টরে পেয়ে গেছিল, তো ওদের মানে অনেক সময় এক্সাম্পল দিই, আরে ও তো ব্যাংকিং এ করছে, তুই এখনো পাসনি, কিছু ব্যাংকিং এ ট্রাই করবে, এইসব কথা তো শুনতেই হয়। কিন্তু ওই জিনিসটাতে স্যার আমার মনে হয় যে আমাদের যে ফ্রেন্ড সার্কেল যারা থাকে ওরা আমাদের খুব মোটিভেট করতে পারে, বা ফ্যামিলি যারা আছে মানে ইনার সার্কেল যাকে আমরা বলি, আমার ইনার সার্কেলটা যদি আমাকে মোটিভেট করতে থাকে বা আমাদের পাশে থাকে, তাহলে আই থিঙ্ক সবকিছুই ওভারকাম করা যায়। স্পেশালি স্যার আপনি তো জানেন আমার ইনার সার্কেলের একজন তো অলরেডি পিসিএস হয়েছে, ও আমার সঙ্গে থ্রু আউট আমরা কম্বাইন্ড ওয়ান এক্সারসাইজ সব এক্সাম দিয়েছি, সিএস দিয়েছি, দিয়েছি, তো ও তো সাপোর্টে ছিল। আরো অনেক ফ্রেন্ডস যারা এমনিতে হয়তো এপিআর করছে না, বাট ওরা কনস্ট্যান্টলি আমাকে বলে না 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 তোর হবে হয়ে যাচ্ছে। তো ওই জিনিসটাই আই থিঙ্ক ইম্পর্টেন্ট, যে মা বাবা হোক, সমসাময়িক যারা আছে ওরা হোক, ওদের সাপোর্টটা আই থিঙ্ক সবচেয়ে বেশি মোটিভেট করে। ফেলিয়ারটা আসবেই স্যার, এটা আফটার ফেলিয়ারই একটা সাকসেস আসে।
আমি এতটুকু মানে বুঝেছি। তোমার লাইফে ডিড ইউ ফেস এনি স্পেসিফিক ফেলিউর? কারণ আমি যতখানি জানি ইউ আর এ গোল্ড মেডালিস্ট ইন ইউর ব্রাঞ্চ অলসো। ফেলিয়ার তো স্যার বলবো ওটাই যে গোল্ড মেডেলিস্ট হওয়ার পরে আমি গেট ক্র্যাক করতে পারিনি। ওকে। অনেক এক্সামস দিয়েছি, ডিটিএস দিয়েছি, ডিটিএসও স্যার আপনি জানেন আমার ক্লিয়ার হয়নি কিছু মার্কসের জন্য। তো ওইসব ফেলিয়ার তো আসছে, মানে ওগুলি থেকে ইমিডিয়েট করে করে চলতে হবে যে না আমার ঠিক আছে এটা হয়নি, আমি পরের জন্য ট্রাই করবো। ওটা ওই মেন্টালিটিটা বিল্ড করতে একটু সময় লেগে গেছে যে না কিছু হবে না কিছু হবে না। প্রথম খুব বেশি হার্টব্রেক হতো, না আমি এত চেষ্টা করলাম তারপরেও হলো না। হ্যাঁ। ওই জিনিসটা থেকে এটার জন্য অনেকেই হয়তো পিছনে পিছনে অনেক কথা বলেছে, হ্যাঁ গোল্ড মেডালিস্ট এখনো কিছু পাইনি, কি হবে এরকম গোল্ড মেডেল দিয়ে। আমি কোনো জিনিসের ওটাকে আমি আমার মানে কি বলবো প্রাইড হিসেবে নিইনি যে না আমি গোল্ড মেডেলিস্ট বলে আমি এরকম চাকরি করতে হবে বা ওটা। বাট হ্যাঁ এটা আমার একটা অ্যাচিভমেন্ট, এটাকে আমি somehow ওটাকে আমি দেখলে না আমি হয়েছি বলে আমি এরকম চাকরি এরকম মুহূর্তেই পাবো, আমি তো এটা বলতে পারবো না। মানুষের কাজই হলো তো- মানুষকে ছোট করা, দ্যাট ইজ হাউ দ্য ওয়ার্ল্ড ওয়ার্কস অ্যাকচুয়ালি। যাই হোক, এখন যখন যে তুমি নতুন জবে ঢুকেছো, আই থিঙ্ক ইউ আর আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্ট স্ট্রাকচারস অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন। আই হোপ কে সিডিপিও তে গিয়ে আরো বেটার ভাবে তুমি সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবে। যাবার আগে আই জাস্ট ওয়ান্ট টু টেক 1 or 2 minutes অফ ইউর টাইম। আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড কি যদি ধরো কোনো নতুন এক্সপিরিয়েন্স আজকে যে কোনো একটা টিপিএসসি এক্সামের জন্য প্রিপারেশন করছে, হোয়াট ডু ইউ থিঙ্ক আর দ্য কি এরিয়াস যেটার উপর ওর ফোকাস করাটা খুব দরকার? ফার্স্ট অফ অল স্যার প্রথমে তো সিলেবাসটা ভালোভাবে একবার মানে আত্মস্থ করে নিতে হবে যে না আমি জবটার জন্য পড়ছি, আমি এই কয়েকটা সাবজেক্ট আছে আমার এটাকে পড়তে হবে। লাইক যদি কেউ এখন কম্বাইন 3 এর জন্য অ্যাপ্লাই করতে যারা, ওদের জন্য কোয়ালিটিটা তো খুবই ইম্পর্টেন্ট। মানে বইটা তো গীতার মতো, ওটাকে তো মুখস্থ করে নিতে হবে। আর সেকেন্ড কথা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। এখন এটা মানে এটা ছাড়া তো হবেই না, কারণ কম্বাইন দুটি আমরা দেখলাম কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে একদম ভালোভাবে জড়িত থাকতে হবে। আর কনসিস্টেন্ট থাকতে হবে নিজের পড়াশোনায়, যে শুধুমাত্র আমি মেইনস এর জন্য এখন আনসার রাইটিং শুরু করলাম কিন্তু আমি প্রিলিমস এর ওটাতে ফোকাসই করলাম না, তাহলে দেখা যাবে যে প্রিলিমস ক্লিয়ার হচ্ছে। তো আমার মতে মানে অ্যাপ্রোচটা এরকম রাখা দরকার যে আমি রাইটিং টেস্টে করছি ঠিক আছে, কিন্তু আমার প্রিলিমসটার জন্য আমার টাইম দিতে হবে। মানে দুইভাবেই রাখতে হবে, এমন না যে শুধু আমি মানে I have to be somehow jack of all trades, master of none, but I need to go through both prelims and mains equally. যদি ওটা না হয়েছে তাহলে এটাই আর কি, মানে সবকিছু সিলেবাসটা মেইনলি দেখে ওটার দিকে আগান মানে এগিয়ে যেতে হবে, কিন্তু পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে হয়তো ডাইনামিক হতে পারে, তো ওটার জন্য মেন্টালি একটু রেডি থাকতে হবে। এখানে আমি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি, মানে দিস ইজ মেবি এ ফিলোসফিক্যাল কাইন্ড অফ কোয়েশ্চেন অলসো। ওয়াজ দেয়ার এনি স্পেসিফিক ইন্সপিরেশন অ্যাপার্ট ফ্রম দ্য ফ্যামিলি অ্যান্ড অল অর ফ্রেন্ডস এন্ড অল, বা একটা কোনো ধরো সাম ফাউন্ডেশনাল বিলিভ দ্যাট ইউ হ্যাভ, সাম সর্ট অফ স্পিরিচুয়ালিটি অর সামথিং দ্যাট ইউ ওয়ান্ট, ইউ বিলিভড ইন, হায়ার পারপাস অনেকে বিলিভ করে, এরকম কিছু তোমার ছিল কি? হায়ার পারপাস বলতে আমি আমার বাবাকে ছোটবেলা বলতাম যে না আমি সিভিল সার্ভিসেসেই যাবো। হ্যাঁ, কিন্তু আমি চাই যে আমি আবার ইঞ্জিনিয়ারিংও করবো। তো বাবা বলছে এটা আবার হয় নাকি। তো ওই রকম ভাবে মানে অ্যাপ্রোচ আমার সবসময় ছিল যে না somehow আমার সিভিল সার্ভিস বা অ্যাডমিনিস্ট্রেশনে আমি যেতে চাই। তো হায়ার পারপাস বলতে হয়তো বা ওটাকে ম্যানিফেস্টেশনও বলতে পারে যে আমি ছোটবেলা থেকে ওইটা চাইতাম, তো এটা somehow এখন হয়তো বা ফুলফিল হচ্ছে, আমি করতে পেরেছি তাই করতে। তো হ্যাঁ অবভিয়াসলি একটা তো শক্তি কোনো আছে, নাইলে তারা এত বছর ধরে ওইটাকেও ধরে রাখা, কনসিস্টেন্ট থাকা, পেশেন্স ধরে রাখা, ওটার জন্য ভগবানের ইচ্ছা আশীর্বাদ। 90% স্টুডেন্টরা তো পেশেন্সেই হার মেনে যায়, তাই না? ওইটা স্যার একদম সত্যি কথা। 90% স্যার আমিও একটা টাইমে ওটা ছিল আর হবে না বোধহয়, আর বোধহয় হবে না, তখন স্যার আই থিঙ্ক ফ্যামিলি আর ফ্রেন্ড ওইটাতেই মোটিভেট করেছে, ওটাতেই আমার নিজের উপর আবার কনফিডেন্স আনে না হবে হবে, ওইটাই স্যার।
তো সপ্তদ্বীপা ফাইনালি আই উইশ ইউ অল দ্য বেস্ট ফর সিটিপিও। আর ভালোভাবে কাজ করো এই এই যে ফিল্ডটার মধ্যে উই নিড পিপল হু আর মানে হু আর কাইন্ড ইউ নো, কারণ সিটিপিও ইজ এ ভেরি চ্যালেঞ্জিং কাইন্ড অফ এ পজিশন অ্যান্ড দ্য থিংস দ্যাট ইট ডিলস উইথ তুমি তো এখন জানোই। তো খুবই ট্রিকি কিন্তু এটা অ্যাকচুয়ালি। ইউ আর বেসিক্যালি পার্ট অফ নেশন বিল্ডিং, ইউ আর বেসিক্যালি পার্ট অফ ইমপ্রুভিং দ্য চাইল্ড অ্যান্ড মাদার্স হেলথ, লট অফ থিংস উইল ডিপেন্ড অন ইউ। তো আশা করি তুমি ভালোভাবে জিনিসটাকে করবে আর কি। তো এটাই আশা রইলো অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইয়োর ফিউচার। ঠিক আছে, অল দ্য বেস্ট।